দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় রয়েছে আগামী বাজেট ও পুঁজিবাজার। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি রয়েছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আহমেদ রশিদ লালী, পুঁজিবাজার বিশেষজ্ঞ ও সাবেক সভাপতি ঢাকা স্টক এক্সচেঞ্জ। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসে। ধন্যবাদ। আগামী 11 জুন তো জাতীয় সংসদে অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন, তো পুঁজিবাজার নিয়ে প্রাক বাজেট ভাবনা ও প্রত্যাশাটা আসলে কি জানতে চাই। দেখেন, পুঁজিবাজারের যে বাজেটে যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে একটা সুন্দর একটা ডাইনামিক বাজেট। যদিও বাজেট নিয়ে 9,30,000 কোটি টাকার বাজেট, আমার কাছে যেটা মনে হয় যে গ্লোবাল ক্রাইসিস এবং যে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে নতুন সরকার, তাতে করে এই বাজেটটা একটু বেশি বড় হয়ে গেছে। কেন বলি, সেটা হলো যে আমাদের এনবিআরই তো সেই রেভিনিউটা কালেকশন করে, সেই রেভিনিউ এনবিআর 6 লক্ষ 7 লক্ষ কোটি টাকা কালেকশন করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, এবং সেখানের মধ্যেই কিন্তু আমাদের প্রবলেম। তাতে করে হয় কি, এই যে ওই 6-7 লক্ষ কোটি টাকা কালেকশনের সমস্যা বলে যারা ট্যাক্স দেয় উনাদের ফাইল খুলে আবার খোলা হয়, বারবার উনাদের ফাইল 2-3 বছর পুরান ফাইল আবার খোলা হয়। সো কাজেই এইটা ইজ এ প্রবলেম, ব্যবসায়ীদের জন্য দিস ইজ এ বিগ টাইম প্রবলেম। আসেন এবার শেয়ার বাজার নিয়ে আমরা যে জিনিসগুলো দেখতে চাই, যেমন বন্ড মার্কেটে আমাদের যে ট্যাক্সেশন ইয়েটা আছে, সেই জায়গায় আমার মনে হয় একটু রিভিজিট করা দরকার। সেখানে ট্যাক্সেশন যে কমিশন এবং ট্যাক্সেশন, এই জিনিসগুলো ঠিক করা দরকার। আমাদের যে নতুন এসএমই সেকশন যেটা আমরা চালু করেছি বিগত 2 বছর আগে, সেই এসএমই বোর্ডটাকে ভাইব্রেন্ট করার জন্য, এবং এসএমই বোর্ডটা দেখেন, এসএমই আজকে ইন্টারেস্ট দিচ্ছে 18%, 20% ইন্টারেস্টে লোন নিচ্ছে, লোন পাচ্ছে না, কেউ দেয় না ওনাদেরকে। সো এই জন্য এই স্টক এক্সচেঞ্জে একটা প্ল্যাটফর্ম করা হয়েছে যেখান থেকে ওনারা টাকা উত্তোলন করতে পারেন এবং চিপ মানি উত্তোলন করতে পারেন, ইন্টারেস্ট দিতে হবে না। সো ওনাদের জন্য যদি একটা ওয়েভারের, ট্যাক্স ওয়েভারের 5 বছর ট্যাক্স ওয়েভারের যারা লিস্টিং হবে ওনাদের 5 বছরের ট্যাক্স নেওয়া হবে না, এইরকম একটা সুযোগ করে দিলে পরে এসএমইদের সুবিধা হবে টাকা উত্তোলন করতে, এবং বাজার ভালো ভালো কিছু এসএমই বোর্ড, বিকজ ইউ সি ফিউচার ইজ এসএমই, ফিউচার আপনার এসএমই ব্যবসাটা, এবং ক্যাপিটাল মার্কেট ইজ দ্য ফিউচার। আপনাকে টাকা ক্যাপিটাল মার্কেট থেকে কম দামে টাকা নিতে হবে এবং এসএমইটাকে গ্রো করতে হবে, আদারওয়াইজ আপনার এই যে টোটাল একটা কর্মযোগ্য অর্থনীতির এই জায়গায় কিন্তু ভবিষ্যতে একটা গ্যাপ হয়ে যাবে। সো কাজে আমার কাছে মনে হয় যে ইয়োর ফিউচার ইজ ক্যাপিটাল মার্কেট এবং এসএমই। সো এই জায়গায় জোর দেওয়ার জন্য বলবো এই জিনিসগুলো কিভাবে করা যায় সেই বিষয়গুলো দেখা। আচ্ছা, তারপরে ধরেন এফআইআই যারা আছেন ওনারা যে টাকা, কিংবা এনআরবিরা যে টাকা আমাদের এখানে করেন, ওনাদের ট্যাক্সেশন রেজিমটাকে একটু ইজি করতে হবে। ওনারা ট্যাক্সেশন কিভাবে কি করবে সেটার বিষয় নিয়ে সুস্পষ্টভাবে একটা ওয়েভার দিয়ে ওনাদেরকে উৎসাহিত করতে হবে। বিনিয়োগকারীদের স্বস্তি ফিরবে কি মনে করছেন? দেখেন, বিনিয়োগকারীদের স্বস্তি ফেরার জন্য এইটা আমি মনে করি যে বিএসইসির কাছ থেকে পলিসিগত বিষয় আসতে হবে। দেখেন, সরকার একটা কমিশন কইরা দিবে হয়তোবা, কিংবা একটা পলিসি দিতে হবে, কিন্তু আমাদের বিএসইসি যদি রেগুলেটর হিসাবে তারা ফ্রেন্ডলি আচরণ না করে, রেগুলেটর হিসাবে যদি মার্কেট ডেভেলপমেন্টের উপরে কোনো কাজ না করে, তাহলে কিন্তু বাজারটা ডেভেলপ করবে না। আমাদের এসইসিকে যেটা প্রয়োজন সেটা হলো রেগুলেটরের সাথে সাথে তাদেরকে ফ্যাসিলিটেটরও হতে হবে। আপনি যদি রেগুলেটরের সাথে ফ্যাসিলিটেটর না হন, তাহলে কিন্তু মার্কেট ডেভেলপমেন্ট হবে না। আপনি খালি রেগুলেটর হিসাবে ডান্ডা চালাইবেন আর মার্কেটকে কিছু দেবেন না, সো সেইটা হবে না।
সো কাজেই এই জিনিসগুলো আমাদের পলিসি ইস্যুতে সরকার এবং বিএসইসি চিন্তা ভাবনা করে আগাতে হবে। বাজেটে কোন খাতগুলো প্রণোদনা দিলে পুঁজিবাজার বেশি উপকৃত হবে? দেখেন, বাজেটে এখন গ্লোবাল ক্রাইসিস চলছে, ঠিক আছে? সো গ্লোবাল ক্রাইসিসে এখন মনে করেন, এবং অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা শুরুতেই বলেছি, তাতে করে অনেক ইন্ডাস্ট্রির বন্ধ হয়ে গেছে, অনেক ইন্ডাস্ট্রি আপনার কি যে বলে, ওনাদের যে ইয়েটা কমায় দিছে, প্রোডাকশনটা কমায় দিছে। সো কাজেই এই জিনিসগুলোকে ঠিক করার জন্য সরকারও একটা চেষ্টা করছে, বাংলাদেশ ব্যাংকও 40,000 কোটি টাকার একটা প্যাকেজ চিন্তা ভাবনা করছে। সো এই জিনিসগুলো যদি আমরা চালু করতে না পারি, অর্থনীতিতে আমরা যদি এই যে ইন্ডাস্ট্রিগুলো আছে যারা এমপ্লয়মেন্ট জেনারেট করে, তাদেরকে যদি আমরা দাঁড় করাতে না পারি, তাহলে কিন্তু দেশের জন্য একটা অবস্থা খুব করুণ অবস্থায় চলে যাবে। সো আমার কাছে মনে হয় যে ব্যাংকিং সেক্টর, না দেখেন ব্যাংকিং সেক্টরের অবস্থা কি, ব্যাংকিং সেক্টরে প্রায় 20-22টা ব্যাংক জেড গ্রুপে চলে আসছে। সো এই যে জেড গ্রুপে আসার পরে, এটা তো ধরেন ডিএসসির যত কার্যক্রম সব তো ইন্টারন্যাশনালি সব উপস্থাপন হয়। সো এই যে 20-22টা ব্যাংক চলে আসলো জেড গ্রুপে, তো এই ব্যাংকগুলো ফরেন ট্রানজ্যাকশন যখন করতে যাবে, তখন একটা বিপজ্জনক পজিশনে পড়বে। কারণ ফরেন ব্যাংকগুলো তো তখন এদেরকে ইয়ে করবে না, বিকজ উইক ব্যাংক, হ্যাঁ, ব্যাংকের অবস্থা খারাপ বলেই তো জেড গ্রুপে দিয়েছে। সো এই যে জেড গ্রুপের যে পলিসিগত যে ফর্মুলা, যে আপনার এজিএম না করলে পরে আপনার জেড গ্রুপে চলে যেতে হবে, ডিভিডেন্ড না দিলে পরে জেড গ্রুপে এই দেখেন, ব্যবসা ভালো হয় খারাপও হয়। সো 1 বছর ডিভিডেন্ড নাই দিতে পারে, এমন সিচুয়েশন হতে পারে। সো কাজে আমার কাছে মনে হয় যে আমূল পরিবর্তন করতে হবে এই জেড গ্রুপের যে ক্রাইটেরিয়া নির্ধারণ যেটা করা হয়েছে, সেই নির্ধারিত ক্রাইটেরিয়াকে চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ ধরেন জেড গ্রুপের দেখেন, একটা কোম্পানি লাভ করতে পারে, লস করতে পারে। সো কাজেই এইটা যদি সে যদি লাভ করতে করতে 1 বছর লস করেই ফেলে বিভিন্ন কারণে, এখন গ্লোবাল ক্রাইসিসের জন্য লস হবে অনেকের। সো এই জিনিসটা যদি ওনারা একটু বিবেচনায় না নেন, তাহলে এই যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এত কষ্টার্জিত একটা সেক্টর, এত ইয়ে করার পরে কি যে বলে, কম্পিটিশনের পরে একটা সেক্টর গ্রো করলো, হ্যাঁ, এইটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে কোত্থেকে, আপনার ট্যাক্স কালেকশন হবে কোথার থেকে? সো কাজে এইসবকে রানিং রাখার জন্য আপনাকে কিছু কিছু কাজ করতে হবে লিস্টেড কোম্পানির জন্য, এবং সেইটার জন্য আপনার প্রথম কাজ করতে হবে, জেড গ্রুপের ক্রাইটেরিয়া যদি চেঞ্জ না করেন, এই 20-22টা ব্যাংক এলসিও করতে পারবে না, এবং এদের থার্ড পার্টি গ্যারেন্টি দিয়েও এলসি করতে পারবে না অবস্থা। সো ইমিডিয়েটলি এইটাকে চেঞ্জ আনতে হবে এখানে। আমরা আলোচনায় ফিরবো তবে একটি বিরতির পরে। দর্শকের পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব আহমেদ রশিদ লালী, এবার আমি জানতে চাই, এই যে দীর্ঘমেয়াদে শক্তিশালী পুঁজিবাজার গঠনে বাংলাদেশের সব থেকে বড় চ্যালেঞ্জ কি হতে পারে, কি মনে করছেন? দেখেন, দীর্ঘমেয়াদী যদি আমরা চিন্তা করি, তাহলে পরে আমাদের ভালো শেয়ার কিছু লিস্টেড হতে হবে, বড় কোম্পানি এবং ব্লু চিপ কোম্পানি, এগুলো যারা আছে ওনাদেরকে আমাদেরকে নিয়ে আসতে হবে। এখন এই কাজটা স্টক এক্সচেঞ্জকে করতে হয়। দেখেন, আমি আপনাকে বলি, একটা সিডিবিএল এর মতো একটা বিশাল কোম্পানি, যার ইয়ে আছে আপনার 1,000 কোটি টাকা ডিপোজিট আছে, এই 2 বছর ধরে, এবং এটা তো এসএসসির আন্ডারে আছে, এসএসসি তো এটাকে দেখাশোনা করে। সো কাজেই রেগুলেটর আর কি এসএসসি। সো কাজেই এই কোম্পানিটাও কিন্তু মার্কেটে আনতে পারলে একটা বিশাল অঙ্কের
ইনভেস্টররা যুক্ত হতেন এই সাবস্ক্রিপশনে। সো কাজেই আমার কাছে মনে হয় যে এখানে অনেক কোম্পানি আনা যায়, অনেক গ্রুপের কথা বলা যায়, আমি বলতে চাচ্ছি না, বাট মাল্টি ন্যাশনালের মতো লোকাল আমাদের গ্রুপ আছে যারা কিন্তু বাজারে নিয়ে আসা যায়। এদেরকে ঢাকায় স্টক এক্সচেঞ্জকে মার্কেটিং করতে হবে, করে ওদেরকে নিয়ে আসতে যদি পারে তাহলে বাজারটা অনেক বেশি ইনস্ট্রুমেন্ট পাবে বিনিয়োগের জন্য। ফরেনাররা বলেন আর দেশি যারা বড় বিনিয়োগকারী ওনারা পাবেন, এবং যে সকল শেয়ার এটা দীর্ঘমেয়াদী রেখে দেওয়ার মতো শেয়ার ওনারা পেয়ে যাবেন। সো কাজে আমার কাছে মনে হয় যে আমাদের মানে একদম প্রাইম দিতে হবে নতুন ভালো ব্লু চিপ কোম্পানিকে মার্কেটে নিয়ে আসার জন্য। এদিকে আমাদেরকে সবচাইতে বেশি কাজ অনেক করতে ভালো হবে। কোম্পানি শেয়ার বাজারে আসতে চায় না, এর পেছনে কারণ কি হতে পারে? দেখেন, অনেক বড় কোম্পানি বাজারে আসতে চায় না বিকজ ওরা খুব সহজে ব্যাংক থেকে লোন পেয়ে যাচ্ছে। সো ব্যাংক থেকে যেহেতু সাপোর্ট পেয়ে যাচ্ছে, ওদের আর এদিকে আসার প্রয়োজন নাই। সো আমার কাছে যেটা মনে হয়, এটা একটা পলিসি নিতে হবে, যে পলিসির মাধ্যমে বাজারকে কাউকে জোর করে টেনে আনতে পারবেন না। ইট ইজ দ্য পলিসি উইচ উইল ব্রিং, আপনার মাল্টিন্যাশনাল বলেন আর লোকাল মাল্টিন্যাশনালের মতো বড় কোম্পানি বলেন, ওই পলিসি ওনাদেরকে টেনে নিয়ে আসবে। সো আমাদেরকে পলিসির উপরে কাজ করতে হবে, মার্কেটিং এর উপরে কাজ করতে হবে। আপনি কি মনে করেন আগামী বাজেট কি বাজার ইতিবাচক বার্তা দিতে পারবে? দেখেন, আমার কাছে যেটা মনে হয় যে এই সামনের বাজেটে খুব বেশি কিছু করার স্কোপ কম। মানে আমি যদি চিন্তা করি, বৈশ্বিক বিষয় যদি চিন্তা করি, কিংবা লোকালি আমার যে অর্থনীতির অবস্থা, ব্যাংকের অবস্থা, তাতে আমি মনে করি একটা এই সময়ের জন্য সবচাইতে ভালো হবে একটা ডাইনামিক বাজেট দেয়া, এবং আহামরি কোনো মানে আউট অফ দ্য বক্স গিয়ে কিছু ট্রাই করা উচিত হবে না। সো আপনি আউট অফ দ্য বক্স গিয়ে ট্রাই করতে হবে এক সময়, বাট নট দিস ইয়ার। হ্যাঁ, সো এইটা আমার কাছে মনে হয় একটা ডাইনামিক বাজেট করে, যাতে সবাইকে যুক্ত করে, যে সকল কোম্পানি বন্ধ হয়ে গেছে ওরাও যাতে আসতে পারে, এইভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট করা উচিত এই বাজেটে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে আসলে সরকারের কাছ থেকে কি ধরনের পদক্ষেপ প্রয়োজন? দেখেন, সরকারের পদক্ষেপের বিষয়ে আমি বলার চেয়ে আমি সবচাইতে বেশি বলবো যে এসইসি কে সেই কাজগুলো করতে হবে। এসইসি কে সেই কনফিডেন্সটা বিনিয়োগকারীদের ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটা সরকার কিছু দেখেন, সরকারের কাছে আমরা কখনো টাকাও চাই না যে ভাই আমাদেরকে হেল্প করেন, যেমন অন্যান্য ইনস্টিটিউশনরা করে, বিজিএমই, বিটিএমই ইত্যাদি। আমরা সরকারকে শুধু বলি একটা পলিসি সাপোর্ট আমাদেরকে দেন। পলিসি সাপোর্ট দিলে পরেই আপনার বাজারে কনফিডেন্সটা বেড়ে যাবে, বিনিয়োগকারীদের কনফিডেন্সটা ফিরে আসবে। সো কাজেই এসইসি হোক আর সরকার হোক, আমাদেরকে পলিসি সাপোর্ট দিয়ে আগায় নিয়ে যেতে হবে। যদি একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, বারবার বাজারে অস্থিরতা তৈরি হওয়ার আসলে প্রধান মূল কারণগুলো কি হতে পারে? দেখেন, বারবার যে আমরা হোঁচট খাই, সেটা পলিসির জন্যই কিন্তু খাই। এমন একটা হয়তো ধরেন বাজার খুব ভালো চলছে, হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক থেকে একটা চলে আসলো, সার্কুলার চলে আসলো, ওই বাজারে গিয়ে হিট করলো। আবার বাজার ভালো চলতেছে, এসইসি একটা সার্কুলার দিয়ে দিল, ইড্রা একটা সার্কুলার দিয়ে দিল। বাজার নিরবিচ্ছিন্নভাবে ভালো একটা অবস্থানে থাকলেই কিন্তু আমরা এইসব হোঁচট খেতে থাকি। অ্যাজ এ রেজাল্ট যেটা হয়, বিনিয়োগকারীদের আস্থা একদম ভেঙে যায় যে ভাই বাজার সুন্দরভাবে চলছে, ভালো চলছে, হুট করে একটা পলিসিগত একটা দিয়ে দিল, সার্কুলার দিয়ে দিল, সে বাংলাদেশ ব্যাংক হোক, ইড্রা হোক, বিএসসি হোক। এইটার জন্যই কিন্তু বিনিয়োগকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হন। আগামী 5 বছরে আসলে এই পুঁজিবাজারকে আপনি ঠিক কোথায় দেখতে চান? আমি দেখেন, আগামী 5 বছরে পুঁজিবাজারে ভলিউমস আমি 1500 থেকে 2000-এর মধ্যে দেখতে চাই ভলিউম, আর ইন্ডেক্স অন্তত আমি দেখতে চাই 10,000-এর উপরে। বারবার সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলেও দায়বদ্ধতা কেন খুব কম দেখা যায়? না, দায়বদ্ধতা দেখেন, দায়বদ্ধতা আপনি কি করবেন? আপনি এসইসি কে বলতে পারেন, যারা একটা পলিসি দিয়ে হয়তো বাজারকে ডাউন করে দিল। প্রবলেমটা হয় কি, বাংলাদেশ ব্যাংক হোক, বিএসসি হোক, ইড্রা হোক, একটা
আপনাকে যখন একটা পলিসি দিচ্ছেন সেটার ফিজিবিলিটি রিপোর্ট আগে দেখতে হয়, সেটা কতখানি ফিজেবল, কোন কোন জায়গায় হিট করবে, এটা মানে ব্যাডলি এফেক্ট করবে, সেই স্টাডিটা হয় না। ইম্প্যাক্ট স্টাডি যেটাকে আমরা বলি, সেই ইম্প্যাক্ট স্টাডি হয় না। সো ইম্প্যাক্ট স্টাডি না করে যখন আপনি বাজারের উপরে একটা কোনো কিছু চাপায়া দেন, সেটা যে কোনো ইনস্টিটিউশন থেকেই হোক, বাংলাদেশ ব্যাংক হোক, বিএসসিসি হোক, ইডরা হোক, এনবিআর হোক, সো এই এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক থেকে যদি আপনি এগুলো পলিসি চাপায়া দেন যেটা বাজারের ইম্প্যাক্ট স্টাডি না করে, তো এই অবস্থাই হবে। যদি একটু প্রশ্ন করি আপনাকে, যে বাংলাদেশের পুঁজিবাজার কি মূলত সিন্ডিকেট নির্ভর, কি বলবেন? না, মূলত নির্ভর বলবো না, বাট দেখেন বিশ্বের সকল স্টক এক্সচেঞ্জে টুকটাক একটু হয়, হ্যাঁ, খেলাধুলা হয়, বাট তার মানে এই না যে আপনি পুরো পৃথিবীর সব স্টক এক্সচেঞ্জ থেকে আপনি ইনসাইডার ট্রেডিং বাদ মানে নির্মূল করতে পেরেছেন। কিন্তু সিন্ডিকেটের প্রভাব তো বাজারে পড়ছে। না, দেখেন একটা সিন্ডিকেট বলবো না, আমি বলবো ইনসাইডার ট্রেডিং কিছুটা হতে পারে, বাট ইনসাইডার ট্রেডিং আপনি সম্পূর্ণভাবে নির্মূল করা পসিবল না। এটা বিশ্বে কোথাও সম্ভব হয় নাই, আমাদের দেশেও এটা সম্ভব না নির্মূল করা। বাট হ্যাঁ, কিছু কিছু কাজ আপনি করতে পারেন পলিসিগতভাবে, যেগুলোর ফলে এগুলো একটু নিয়ন্ত্রিত হতে পারে। হ্যাঁ, বাট সম্পূর্ণরূপে যে বন্ধ হয়ে যাবে সেটা না। আমাদের এখানে অ্যাকচুয়ালি দুইটা জিনিস, একটা হলো স্পেকুলেশন করা, এই স্পেকুলেশনটা ইজ অ্যালাউড, হ্যাঁ, কিন্তু ম্যানুপুলেশনটা ইজ নট অ্যালাউড। সো স্পেকুলেশন আমি করতেই পারি, আমি আর আপনি মিলে একটা স্পেকুলেশন করলাম যে আমরা এই অমুক শেয়ারটা কিনি, আমার কাছে মনে হয় যে এইটা হয়তো আগামী 2 বছর পরে এটা এত ডিভিডেন্ড দিতে পারে, সো এইটা ভালো হবে। আমি আপনি আরো 3 জন মিলে এটা স্পেকুলেট করতেই পারি আলাপ করে। সো এখন এইটাকে ম্যানিপুলেশন হিসাবে আপনি যদি ধরেন সেটা তো হবে না, আপনাকে ইনসাইডার ট্রেডিংটা আগে ধরতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং দেশ টিভির সকল দর্শককে। দর্শক, আমাদের আজকে আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।